নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের এপিসোডে আমি অশ্বত্থামার ব্যাপারে বলেছিলাম। আজকের এপিসোডে আমি রাজা শল্যর ব্যাপারে বলবো। রাজা শল্য হচ্ছে মাদ্রির জ্যেষ্ঠ ভ্রাতা। মাদ্রি হচ্ছেন রাজা পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী। রাজা পাণ্ডু কে ছিলেন? রাজা পাণ্ডু ছিলেন ধৃতরাষ্ট্রের ভাই। এই রাজা পাণ্ডুর দুটো স্ত্রী ছিলেন। প্রথম হচ্ছেন কুন্তী, যার আর এক নাম পৃথা। ইনি ছিলেন যশোমতী, শান্তপরায়ণ এবং কর্তব্যপরায়ণ। দ্বিতীয় স্ত্রী যিনি ছিলেন তার নাম মাদ্রি, মদ্ররাজের কন্যা, সৌম্য আর খুব সুন্দরীও। সৌন্দর্য আর সৌম্যের জন্যই খ্যাতি ছিল। এবার এই দুই নারীকেই ভীষ্ম নিজে হাতে নির্বাচন করেন। ভীষ্ম মানে বিশ্ব পিতামহ। এই কুন্তী আর মাদ্রি পরে পাণ্ডবদের ধারক ধারিণী হন। যাই হোক, মোটামুটি সেই গল্প তোমরা জানো। আগের একটা ভিডিওতে বলেছিলাম, ওটা তোমরা একটু চেক করে নিও, বা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। তবে এই যে মাদ্রির ব্যাপারে খুব একটা সেরকম ইনফরমেশন পাওয়া যায় না। মহাভারত অনুযায়ী শুধু এটুকুই জানা যায় যে মাদ্রির মদ্ররাজের রাজকন্যা ছিলেন এবং ওনার বাবার নাম জানা যায় না, কিন্তু মায়ের নাম লোকমুখে শোনা আর কি মদ্রেশ্বরী বা মদ্রেশ্বরী দেবী বলে। কিন্তু ওনার বাবার নাম কোথাও উল্লেখ নেই। মদ্ররাজ বলে উল্লেখ আছে, কিন্তু প্রপার নামটা কি আছে সেটা জানা যায়নি, কোথাও লেখা নেই। এবার আসি রাজা শল্যের ব্যাপারে। রাজা শল্য হচ্ছেন মদ্ররাজের রাজকুমার এবং পরে মদ্ররাজের রাজাও হন। মদ্ররাজের মহারথী হচ্ছে রাজা শল্য, মাদ্রির বড় দাদা, জ্যেষ্ঠ ভ্রাতা এবং নকুল আর সহদেবের মামা হন সম্পর্কে। জন্মসূত্রে ক্ষত্রিয় এবং চরিত্রে বিশ্বের সমতুল্য, বলিষ্ঠ আর শস্ত্রবিদ্যায় অদ্বিতীয় ছিলেন। এবার রাজসূয় যজ্ঞের সময় উনি স্পষ্টভাবে এটা মেনশন করে দিয়েছিলেন যে আমার যে ভাগনা আছে তাদেরকে আমি বেশি স্নেহ করি। যেহেতু এদিকে 100 জন ভাই, এদিকে এরা 5 জন, তো সবাই বেসিক্যালি সবারই মামা হচ্ছেন। তো সেই কারণে উনি যখন রাজসূয় যজ্ঞ হয়েছিল তখন উনি নিজে মুখেই বলেছিলেন যে আমি আমার নিজের ভাগনাদেরকেই, মানে যখন রাজসূয় যজ্ঞ হয়েছিল তখন উনি নিজে মুখেই বলেছিলেন যে আমি আমার ভাগনাদেরকেই স্নেহ করি এবং চাই যুধিষ্ঠিরই রাজা হোক এবং যুধিষ্ঠিরই প্রকৃত রাজা হওয়ার যোগ্য। এবার এই যে রাজা শল্য, ইনি হচ্ছেন যুদ্ধে পারদর্শী। আগেই বলেছি উনি মহারথী ছিলেন, তো রথ, গদা এবং তীরধনুকে নিপুণ হাতে চালাতে পারতেন। এবং এনার বিশেষত্ব হচ্ছেন ইনি আরথবিদ্যা আর মানসিক যুদ্ধ কৌশল এই দুটোতে পারদর্শী ছিলেন, যেটা অন্য কেউ পারতেন না। এবার এই যে একটু আগে যে রাজসূয় যজ্ঞ বলেছিলাম, রাজসূয় যজ্ঞটা কি সেটা বলি। রাজসূয় যজ্ঞ হচ্ছে বৈদিক যুগে সর্বোচ্চ রাজকীয় যজ্ঞের মধ্যে একটা যজ্ঞ, মানে সেকেন্ড লাস্টের মধ্যে পড়ে আর কি। তো এই যজ্ঞতে একজন রাজা তার সামাজিক বৈধতা, সাম্রাজ্য প্রতিষ্ঠা, রাজনৈতিক বৈধতা এবং অন্যান্য রাজাদের উপর সার্বভৌমত্ব ঘোষণা করতেন এই রাজসূয় যজ্ঞের ফলে আর কি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে রাজাকে চক্রবর্তী সম্রাটে সম্মানিত করা, বা অন্য কথায় বলা যায় কোনো একজন রাজাকে চক্রবর্তী সম্মানে নিজেকে প্রতিষ্ঠা করা এই রাজসূয় যজ্ঞের মাধ্যমে, আর অন্যান্য রাজাদের আনুগত্য করা এবং কর নিশ্চিত করা। শুধু এটাই নয়, এটার সাথে আর একটা হচ্ছে ধর্ম অনুযায়ী প্রত্যেকের রাজ্যে ন্যায়সম্পূর্ণ শাসন ঘোষণা করা। এবার এই যে একটু আগে বললাম না রাজসূয় যজ্ঞ হচ্ছে সেকেন্ড লাস্ট, তো একদম ফার্স্ট টপ অফ দ্য টপ হচ্ছে ত্রিযজ্ঞ বা সর্বমেধ যজ্ঞ। এবার সর্বমেধ যজ্ঞের পরে আসে অশ্বমেধ, তারপর আসে রাজসূয়, তারপরে আসে পুন্দ্রক যজ্ঞ বা উপকুর্য যজ্ঞ। এবার এই যে সর্বমেধ যজ্ঞ বললাম, সর্বমেধ যজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে পুরো ব্রহ্মাণ্ডের রাজা হওয়ার জন্য এবং ত্যাগের চূড়ান্ত পরিণতি। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে আধিপত্য গঠন করার জন্য। এখন যে আমাদের ব্রহ্মা,
তিনিও কোনো না কোনো সময় সর্বমেধ যজ্ঞ করেছিলেন বলেই আজকে ব্রহ্মার আসনে বসতে পেরেছেন। এই কারণেই ইউজুয়ালি আমরা শুনে থাকি যে 100টা অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্রের ঈর্ষা বেড়ে যায়, ইন্দ্রের আসন ডলে ওঠে, এই কারণেই বলা হয়েছিল। যাই হোক, এবার পরেরটাতে আসি। রাজসূয় যজ্ঞ। রাজসূয় যজ্ঞ হচ্ছে নিজেকে সম্রাট হিসেবে প্রতিষ্ঠান করা, কোনো একটা রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করার জন্যই রাজসূয় যজ্ঞ করা হতো। এরপর হচ্ছে পুণ্ড্রক যজ্ঞ, যেটা হচ্ছে নর্মালি ধর্ম শাসনের জন্য বা ধর্ম প্রতিষ্ঠানের জন্য করানো হয়, ইউজুয়ালি যেটা আমরা মন্দির বা বাড়িতে করে থাকি। এবার এই যে ত্রিযজ্ঞ বা সর্বমেধ যজ্ঞ, এটা হচ্ছে অস্তিত্বের শেখর, মানে অস্তিত্বর যে লেভেলটা আছে, লেভেলের একদম টপ অফ দ্য টপে থাকবে এই যারা এই যজ্ঞ কমপ্লিট করবে। যাই হোক, এবার আসি এই যে রাজসূয় যজ্ঞ করেছিল, রাজসূয় যজ্ঞটা কোথায় করেছিল সেটা বলি। রাজসূয় যজ্ঞটা হয়েছিল ইন্দ্রপ্রস্থতে। ইন্দ্রপ্রস্থ হচ্ছে পাণ্ডবদের রাজধানী। কৌরবদের রাজধানী ছিল হস্তিনাপুর, যার কারণে ভীষ্মকে না চাইতেও লড়তে হয়েছিল কৌরবদের পক্ষ নিয়ে। আর পাণ্ডবদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। এই রাজসূয় যজ্ঞের আগেই খণ্ডবদাহ আর ইন্দ্রপ্রস্থ এই দুটোকে ওরাই প্রতিষ্ঠান করেন, মানে পাণ্ডবরাই প্রতিষ্ঠান করেন। যেহেতু রাজা হিসেবে একটা চালাতে হয়, একটা ক্যাপিটাল রাখতে হয়, তারপর একটা আছে পুরো কান্ট্রি রাখতে হয়, সেই হিসাবেই একটা রাজ্য তার রাজধানী হিসেবে করা এই ইন্দ্রপ্রস্থকে। এবার এই যজ্ঞের আগে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। তার আগের ঘটনা, একটা ঘটনা বললাম যে ইন্দ্রপ্রস্থ আর খাণ্ডবদাহকে প্রতিষ্ঠা করা। এরপর হচ্ছে আরও অনেক ঘটনা আছে, পুরো করলে তো ভিডিওটা অনেক বড় হবে, কিছুটা বলছি। চারিদিকে যত রাজা ছিল তাদেরকে স্বীকার করতে হবে যে যুধিষ্ঠিরই সাম্রাজ্যাধীশ হবে ইন্দ্রপ্রস্থর। তো সেই মতো পাণ্ডবরাও দূত পাঠায় সব রাজাদের কাছে যে রাজসূয় যজ্ঞ হবে এবং যুধিষ্ঠির এই রাজ্যের সাম্রাজ্যাধীশ হবে সেইটার জন্য। তো মোটামুটি সব রাজারা মেনে নিলেও জরাসন্ধ মগধের রাজা, উনি অস্বীকার করেছিলেন। আর শিশুপাল বলে উনি খুব রেগে গেছিলেন, ক্ষুব্ধ হয়ে গেছিলেন, ক্ষুব্ধ হয়ে অপমান করেছিলেন। এবার খুব সহজ নিয়ম অনুযায়ী বা ক্ষত্রিয় নিয়ম অনুযায়ী যারা এটার বিরোধিতা করবে বা যারা এর পক্ষে থাকবে না, হয় তাদেরকে অন্য কোনো রাজাকে রাজাদেশ করতে হবে, আর না হলে বধ হতে হবে, মরতে হবে। তো এদের দুজনকে মরতে হয়েছিল। এবার কে করেছিল, কিভাবে করেছিল সেটা নিয়ে বলতে গেলে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে। এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো পুরো ঘটনাটা বিস্তারিতভাবে। আপাতত এইটুকু বলে রাখছি, জরাসন্ধ আর শিশুপাল বধ হয়েছিল রাজসূয় যজ্ঞের জন্যই। তো এই দুজন বধ হয়ে যাওয়ার পরেই যুধিষ্ঠির যোগ্য হন এই রাজসূয় যজ্ঞটাকে করার জন্য। এবার এই যে পাণ্ডুর প্রথম স্ত্রী হচ্ছে কুন্তী, তারপরেও পাণ্ডুকে কেন আর একটা বিয়ে করতে হলো মাদ্রির সাথে? বেসিক্যালি রাজনৈতিক আর সমৃদ্ধি বৃদ্ধির জন্য। রাজনৈতিক কারণটা হচ্ছে, কারণ আগেই বলেছি রাজা শল্য হচ্ছে একজন মহারথী এবং বিশ্বের সমতুল্য একটা যোদ্ধা। তো এবার যদি ভীষ্ম আর রাজা শল্য দুজনে যদি একই পার্টিতে থাকে, তাহলে মানে পৃথিবীর আর কেউ থাকবে না যে যারা এই রাজ্যের এগেনস্টে কেউ যুদ্ধ ঘোষণা করে। আবার আরেকদিকে ভীষ্ম যতটা প্রতাপশালী ততটাই প্রতাপশালী রাজা শল্য। এবার দুজনের মধ্যে যদি কলিশন হয়ে যায় তাহলে আর কেউ থাকবে না। তো এই দুটোকে কাউন্টার করার জন্যই হস্তিনাপুরের কিছু রাজমন্ত্রী আর কূটনৈতিকবিদরা পাণ্ডুকে এটাই পরামর্শ দেন, এবং ভীষ্মের নিজেরও মত ছিল যে এক তো রাজনৈতিক বৃদ্ধি হবে, তার উপর সামরিক শক্তি বৃদ্ধি হবে, এবং তার চেয়ে বড় কথা বৈভব বৃদ্ধি হবে সেই কারণেই। তো এবার যে এত কিছু যে বললাম তার পেছনে কারণ হচ্ছে এই রাজা শল্য পাণ্ডবদের এগেনস্টে লড়েছিল। কেন লড়েছিল এবার সেটা বলি। আগেই বলেছি রাজা শল্য পাণ্ডবদের মামা ছিলেন, বিশেষ করে নকুল আর সহদেবের মামা ছিলেন। তারপরেও আরও 5 জন যারা আছে তাদেরও মামা ছিলেন, মানে
টোটাল যে পাণ্ডবরা 5 ভাই, সে 5 ভাইয়ের মামা ছিলেন। তো স্বাভাবিকভাবেই ওনার ঝোঁক থাকবে কি উনি পাণ্ডবদের হয়ে লড়বেন। এটাই বেসিক্যালি হয়েছিল, আর এটার জন্যই প্রস্তুতি নিয়ে উনি বেরিয়েছিলেন। এবং সেই অনুযায়ী উনি কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য নিজের যা সামরিক বাহিনী আছে, সৈন্য সামন্ত নিয়ে, অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে রাস্তা দিয়ে শুরু করেছিলেন পাণ্ডবদের জন্য যুদ্ধ করার, পাণ্ডবদেরকে সাহায্য করার জন্য, মানে হাত বাড়ানোর জন্য। এবার এখানে দুর্যোধন একটা চাল চালে। কী চাল সেটা বলছি। শল্য আর তার সেনাদেরকে, নিজের সেনাদেরকে দিয়ে অসাধারণ একটা আপ্যায়ন করেন, মানে আতিথেয়তার চরম লেভেলে নিয়ে যান, নিয়ে গিয়ে ওনাদেরকে আপ্যায়ন করেন। গিফট দেওয়া, মানে উপহার দেওয়া, গিফট দেওয়া, আতিথেয়তা দেওয়া, আরাম দেওয়া, ভালো খাবার দাবার, বিশ্রামের জন্য ভালো জায়গা করে দেওয়া, গাদ্দি বাদ্দি দেওয়া, এই সব কিছুর জন্য এই সব কিছু প্রথমেই দুর্যোধন দিয়ে দেয়। শল্য তো ভেবেছিল ওর নিজের ভাবনারাই দিচ্ছে, পাণ্ডবরাই দিচ্ছে, তো সেই কারণে শল্যও একদম আরাম করে সব কিছু ব্যবস্থা করে নিয়েছিলেন। যেহেতু যুদ্ধ চলছিল সেই কারণে উনি ভেবেছিলেন হয়তো অস্ত্রফস্ত্রগুলোকে ঠিকঠাক করার জন্য বা গাইড করার জন্য হয়তো তারা এখন বিজি আছে, সেই কারণে মামার সাথে দেখা করতে পারছেন না। রাজা শল্য খুব একটা বেশি মাথাও লাগেনি। এবার যখন রাজা শল্য দেখছে অনেকক্ষণ টাইম হয়ে গেল, কেউ আসছে না, কী ব্যাপারটা, একটু যাই। তো উনি যখন তাঁবু থেকে বেরিয়েছিলেন, তাঁবু থেকে বেরোনোর পরেই দুর্যোধনের সাথে দেখা হয়েছে। এবার দুর্যোধন তখন ওনাকে বলেছিল যে দুর্যোধন নিজেই এইটা আয়োজন করেছিল, শল্যকে এই আতিথেয়তা দিয়েছিলেন। এবার ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে, যখন একটা ক্ষত্রিয় কারোর কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য পেয়ে যায়, আতিথেয়তা পেয়ে যায়, অতিথিকে কখনো শত্রু ভাবে না। এবং যার থেকে বেসিক্যালি এটার মানে হচ্ছে, যার থেকে একবার আতিথেয়তা পেয়েছে তাকে কখনো আক্রমণ করবে না, এটা হচ্ছে ক্ষত্রিয় ধর্মের নিয়ম। এবং দুর্যোধন এখানে এই চালটাই চেলেছিল, যেহেতু ক্ষত্রিয় ধর্মের নিয়ম আতিথেয়তাকে কখনো শত্রুতাতে নিয়ে যাবে না, আশা করি তুমিও আমার এই আতিথেয়তাকে সমর্থন করবে এবং আমাকে আক্রমণ করবে না, আমার পক্ষ নিয়ে যুদ্ধ করবে। তো রাজা শল্য পড়ে গেলেন ক্ষত্রিয় ধর্মের মধ্যে, ধর্ম পালনের যুদ্ধ এটা। তো রাজা শল্যর কাছে কোনো উপায় ছিল না, সেই কারণে রাজা শল্য এগ্রি করে গেছিলেন যে ঠিক আছে, আমার কাছে আর কোনো পথ নেই, যখন আমি তোমার হয়েই লড়বো, দুর্যোধনের হয়েই লড়বো। তো এই জায়গাটা, এই চালটাই দুর্যোধন চেলেছিল। ভালো করে যদি আমরা এখনও দেখি আমাদের আশপাশে, এই যে চাল, এটা কিন্তু এখন আমাদের সাথে হয়ে যায়। এই যে কূটনৈতিক চালটা, এটা সেই সময় থেকেই হয়ে আসছে, দুর্যোধনের পরম্পরা হয়েই আসছে এগুলো। যাই হোক, এবার এই যে রাজা শল্য, এই রাজা শল্য পরে কর্ণের সারথি হয়েছিল। তো দুর্যোধনের সঙ্গে যখন কথোপকথন হয়ে গেল, যে এগ্রি করে নিল যে দুর্যোধনের হয়েই লড়বে, তখন দুর্যোধন বলেছিল আপনি আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন, আপনি অতিথি হিসেবেই থাকুন, যখন আমার দরকার লাগবে তখন আমি আপনাকে বলবো। তো এবার কর্ণ এখানে একটা চাল চেলেছিল। কর্ণ বলেছিল সারথি হিসাবে আমার শল্যকে চাই। যেহেতু উনি এখন রিজার্ভে রয়েছেন, রাজা শল্য এখনও রিজার্ভে রয়েছেন, তখন দুর্যোধন গিয়ে রাজা শল্যকে আদেশ দেন, যেহেতু এগ্রি করে নিয়েছে যে কর্ণ আমাদের সেনাপতি, আপনাকে ওনার সারথি হয়েই যুদ্ধ করতে হবে। এবার কর্ণেরও এখানে বড় চাল ছিল। কর্ণ বলেছিলেন যে আমার সারথি হিসাবে শল্যকে চাই। কেন বলেছিল তার কারণটা হচ্ছে, কর্ণ দুর্যোধনকে বলেছিল যদি এই যুদ্ধে জিততে হয় তাহলে আমাকেও মাধবের মতো এক সারথি দরকার। সেই কারণেই দুর্যোধন বলেছিলেন ঠিক আছে বলো তোমার কাকে চাই। তো তখনই উনি এই প্রপোজালটা দেন যে আমাকে শল্যই আমার জন্য একদম ঠিক সারথি হবে, যিনি প্রপার আমাকে গাইড করতে পারবেন। এবার এই চাওয়ার পিছনে কর্ণের কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে রাজা শল্য পাণ্ডবদের মামা, সুতরাং ওদের গুপ্ত খবরগুলো কর্ণকে দিতে পারবে। যেহেতু কর্ণ এখনও জানে যে রাজা শল্য কৌরব পক্ষ হয়েই যুদ্ধ করছে, ঠিক যেরকম বিভীষণ রামকে সাহায্য করেছিল তার নিজের ভাইকে
ভাইয়ের গুপ্ত খবরগুলো দেওয়ার জন্য। ঠিক সেরকমই কর্ণ ভেবেছিল যে যেহেতু উনি আমাদের দলে রয়েছেন, আমাদের হয়ে যুদ্ধ করছেন, সুতরাং উনি আমাকেই সাহায্য করবেন। এক নম্বর, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আগেই বলেছি উনি সারথি বিদ্যায় পারদর্শী, যেটি কেউ জানে না। তো সারথি কলা হচ্ছে যুদ্ধের রথটাকে চালানোর একটা টেকনিক, যেটা তখনকার দিনে কেউ জানতো না, একমাত্র রাজা শল্যই জানতো। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ, রাজা শল্য মানসিক যুদ্ধ জানতেন, মানে শত্রুপক্ষকে বাক্যবাণে মেরে দিতে পারতেন। যুদ্ধ হওয়ার আগেই তাকে বাক্যবাণে শেষ করে দিতেন। বাক্যবাণে যদি শেষ করে দিলে আধা যুদ্ধ উনি ওখানেই জিতে গেল। তো এই সব কারণগুলোর জন্যই কর্ণ ভেবেছিল রাজা শল্য আমার জন্য অ্যাটলিস্ট একদম পারফেক্ট সারথি হবে, যে পাণ্ডবদের এগেনস্টে দাঁড়িয়ে পাণ্ডবদেরকে মারতে আমার সুযোগ করে দেবে। আর একটা উপরি পাওনাও উনি আশা করেছিলেন, যেহেতু উনি সারথি, সেই কারণে আমাকে কিছু উপদেশও দেবেন, যাতে যুদ্ধটাকে আরও এগিয়ে নিয়ে যায়। অপোজিটে যারা আমাদের অপোনেন্ট আছে তার মনোবলও ভেঙে দেবে, সেটাই ভেবেছিলেন। কিন্তু আগেই বলেছি, রাজসূয় যজ্ঞে উনি একদম প্রপার ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে উনি পাণ্ডবদেরকেই স্নেহ করেন এবং যুধিষ্ঠিরই যোগ্য রাজা হোক, এটা উনি চান। এবং উনি এটা চানও যে যুধিষ্ঠিরই রাজ্যের রাজা হোক। যেহেতু দুর্যোধন ওনাকে ছলে বলে কৌশলে নিয়ে এসছে, তার মানে এই নয় যে উনি মন থেকে চাইতেন দুর্যোধনের সাথে যুদ্ধ করবেন। তো এখানে কেসটা কী হয়েছিল, পুরোপুরি উল্টো হয়ে গেছিল। আগেই বলেছি রাজা শল্য বাক্যবাণে মারতে পারেন, মানে মনোযুদ্ধ জানতেন, তো ওটাই কর্ণের এগেনস্টে করে ফেলেছেন। রথ তো উনি চালাচ্ছিলেন, সারথি তো উনি ছিলেন, কিন্তু বাক্যবাণে মেরেছিলেন কর্ণকে। যুদ্ধ করার আগেই কর্ণের অর্ধেক ক্ষমতা ওখানেই শেষ হয়ে গেছিল, যেহেতু বাক্যবাণে মেরেছিল রাজা শল্য প্রথমে। তবে এরপর যখন কর্ণবধ হয়ে যাওয়ার পর রাজা শল্যকে কৌরব রাজ্যের সেনাপতি বানানো হয়। এবং সেনাপতি তৈরি হলেও যেহেতু ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী উনি হয়েছিলেন, ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য উনি দৈহিক শক্তিতে কোনো রকম খামতি রাখেননি, সেটুকু উনি করে গেছিলেন এবং তার জন্যই উনি বধ হয়েছিলেন। তো এরপরের ঘটনাটা মোটামুটি তোমরা জানো, যে রাজা শল্য সেনাপতি হয়েছিল, যুধিষ্ঠিররা সবাই মিলে ওনাকে বোঝানোর চেষ্টা করেছিল। তারপর গিয়ে উনি বলেছিলেন যে আমি ক্ষত্রিয় ধর্ম পালন করছি, এখানে আমার কোনো রাস্তা নেই, আমারও হাত পা বাঁধা। তো এরপরেই কিছু করার নেই, পাণ্ডবদেরকেও লড়তে হবে, তাই যুধিষ্ঠিরই মেরেছিলেন। এরপরের ঘটনাটা মোটামুটি তোমরা জানো। তো বেসিক্যালি এখানে এই জিনিসটাই বলার জন্য ঘটনাটা বললাম, যে ছলে বলে কৌশলে নিয়ে গেলেও মানসিকভাবে কাউকে কোনোদিন টেনে নেওয়া যায় না। এটাই হচ্ছে এখান থেকে একটা ভালো শেখার জিনিস। যাই হোক, কেমন লাগলো এপিসোডটা আমাকে জানিও। এছাড়া যদি অন্য কিছু জানতে হয়, অন্য কোনো টপিক নিয়ে যদি কিছু জানতে হয়, আমাকে কমেন্ট করে জানিও। আমি সেই অনুযায়ী আমার যথাসাধ্য চেষ্টা করব। ভালো থেকো।